সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে যারা প্রথম সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 2 নম্বরের প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয়। কাজেই 2 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে সেটাও বলবো। একই সঙ্গে 2 নম্বরের 10টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো যে 2 নম্বরের প্রশ্নের উত্তর কিভাবে লিখলে 2-কে 2 পাওয়া যাবে। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে একেবারে ভুলবে না। তো প্রথম প্রশ্নটা দেখো, ডিফাইন লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার মানে কি? অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল বলতে প্রাকৃতিকভাবে সৃষ্ট গ্রহ উপগ্রহ সমূহকে এমন একটি স্তরকে বোঝানো হয় যেটি মূলত বহিরাবরণ হিসাবে কাজ করে। পৃথিবীর অশ্বমণ্ডল ভূত্বক থেকে শুরু হয়ে ম্যান্টেলের উপরিভাগ পর্যন্ত, ম্যান্টেলের যে গুরুমণ্ডল হবে, গুরুমণ্ডলের উপরিভাগ পর্যন্ত বিস্তৃত। এই বানানগুলো একটু মিস্টেক হয়ে গেছে কারণ কম্পিউটার টাইপিংয়ের জন্য, ঠিক আছে? তার জন্য দুঃখিত, এগুলো একটু ঠিক করে নিও তোমরা। অশ্বমণ্ডল 2 ধরনের হয়। একটা হচ্ছে মহাদেশীয় অশ্বমণ্ডল, যেটাকে বলে কন্টিনেন্টাল ক্রাস্ট, যেটা আগ্নেয় এবং পাললিক রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। আর একটা হচ্ছে মহাসাগরীয় অশ্বমণ্ডল, ওসিয়ানিক ক্রাস্ট, যেটা মহাসাগরীয় প্লেটের উপসাগরের উপরের ভাগ। তাহলে লিথোস্ফিয়ারের যে 2 নম্বরের প্রশ্ন আসে, সেক্ষেত্রে এইভাবে তোমরা উত্তর লিখলে 2-কে 2 পাবে। পরের প্রশ্নটি, ডিফাইন আইসোস্ট্যাসি বা সমস্থিতি কাকে বলে? প্রশ্নের উত্তর এভাবে লিখবে, পৃথিবীর উপরিভাগে অবস্থিত বিভিন্ন ভূমিরূপ যথা পর্বত, মালভূমি, সমভূমি, হ্রদ, সমুদ্র, মহাসাগর ইত্যাদি নিজেদের মধ্যে এক বিশেষ ভারসাম্য বজায় রেখে অবস্থান করছে। এইভাবে পৃথিবীর ভূমিভাগের উত্থিত ও নিমজ্জিত অংশের মধ্যে ভারসাম্য বজায় রাখার ঘটনাকে বলা হয় সমস্থিতি, ঠিক আছে, বা আইসোস্ট্যাসি। এর সঙ্গে আর একটু জুড়ে দিয়েছি, ভারসাম্যের ভিত্তিতে ভূত্বকের বিভিন্ন অংশ যথা পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি অবস্থান করছে। এ কথা বোঝাতে আইসোস্ট্যাসি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন মার্কিন বা আমেরিকার ভূতত্ত্ববিদ ডাটন। ব্র্যাকেটের সালটাও দিয়ে দিয়েছি, যদি পরীক্ষার সময় সালটা মনে না থাকে না দিতেও পারো, ঠিক আছে? পরের প্রশ্ন, ডিফাইন লেভেল অফ কম্পেনসেশন। প্রথমেই বলি, এটা হচ্ছে প্রাটের থিওরির একটা অংশ। পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূত্বকীয় স্তম্ভগুলির ঘনত্ব সমান নয়। প্রাট, এটা হচ্ছে প্রাট মনে করেন ভূত্বকের নিচের স্তরে এমন একটি তল আছে যেখানে পদার্থ সমপ্রকৃতির এবং প্রত্যেক ভূত্বকীয় স্তম্ভ যেখানে সমান চাপে প্রয়োগ করে, তিনি ওই তলকে প্রতিবিধান তল বা প্রতিপূরণ তল নামে অভিহিত করেছেন। ডিফাইন গৌর, ঠিক আছে, এটা তোমরা পড়েছো নিশ্চয়ই মাধ্যমিক লেভেলে। গৌরের জানো তোমরা, যেটা বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, যেটা তোমার ঠিক এই টাইপের দেখতে হয়, এরকম, ঠিক আছে? এই টাইপের দেখতে হবে, যে এখানে মনে করো কঠিন শিলা এবং কোমল শিলা এইভাবে থাকে। এইটা হচ্ছে কঠিন শিলা, এই দিকটা হচ্ছে কোমল শিলা। তাহলে কোমল শিলা দেখো বেশি ক্ষয় পেয়েছে এবং কঠিন শিলা কম ক্ষয় পেয়েছে। এইভাবে ব্যাঙের ছাতার মতো যে ভূমিরূপ তৈরি হয় সেটা হচ্ছে গৌর। এইভাবে লিখে দিয়েছি, সেইভাবেই তার সঙ্গে অবশ্যই উদাহরণটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? ছবি দেওয়ার কিন্তু না দিলেও চলবে, বা 2-একটা যদি ছবি মনে হয় দিতে পারো, প্রত্যেকটা প্রশ্নে ছবি দেওয়া লাগে না। পরের প্রশ্ন, অ্যালুভিয়াল ফ্যান কি? পার্বত্য অঞ্চল ছেড়ে নদী সমভূমিতে প্রবেশ করা মাত্র গতিপথের ঢাল হঠাৎ কমে যায় বলে নদীবাহিত নুড়ি, কাঁকর, প্রস্তরখণ্ড প্রভৃতি পর্বতের পাদদেশে শঙ্কু আকারে সঞ্চিত হয়। এটাকে বলা হচ্ছে পলল শঙ্কু। এর বাংলা হচ্ছে পলল শঙ্কু। প্রত্যেকটা ইংলিশ টার্মের বাংলা এবং ইংলিশটা দুটোই কিন্তু জেনে রাখতে হবে। পলল শঙ্কুর ওপর দিয়ে নদী বিভিন্ন খাতে প্রবাহিত হলে পলল শঙ্কু অর্ধগোলাকার আকৃতিতে ভাগ হয়ে পড়ে। হাত পাখার মতো দেখতে প্রায় গোলাকার এই ভূমিরূপকে বলা হয় পলল ব্যজনী বা পলল পাখা। পলল পাখার উচ্চতা পলল শঙ্কুর থেকে কম হয়। সাধারণত যে সকল নদীর জলপ্রবাহ বেশি কিন্তু পলির পরিমাণ কম, সেখানেই পলল ব্যজনীর সৃষ্টি হয়। হিমালয়, রকি, আন্দিজ প্রভৃতি পর্বতের পাদদেশের প্রায় সকল নদীতেই এই পলল ব্যজনী গড়ে উঠেছে। পরের প্রশ্নটি হচ্ছে ডিফাইন্ড ন্যাচারাল লেভি, ঠিক আছে? ন্যাচারাল লেভি মানে কি? স্বাভাবিক বাঁধ। নিম্ন প্রবাহে নদীর গতিবেগে একদম কমে যায়, ফলে নদীগর্ভ পলিতে ভরে যায় এবং অগভীর হতে থাকে।
দীর্ঘকাল পলি সঞ্চয়ের ফলে নদীগর্ভ ভরাট হয়ে পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় উঁচু হয়। এই যে নদীর দুই তীরে পলি সঞ্চয়ের ফলে বাঁধের আকারে যে ভূমি গড়ে উঠছে সেটাকে বলা হচ্ছে স্বাভাবিক বাঁধ। উচ্চতা হয় 2 থেকে 3 মিটার। তবে মিসিসিপি, পো, হোয়াংহো নদীর স্বাভাবিক উচ্চতা হচ্ছে 7 থেকে 10 মিটার। দেখো উদাহরণটা কিভাবে দিয়েছি, ঠিক আছে। পরের প্রশ্ন, সার্ক কি? তাহলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এভাবে পুরো ফুল ফর্মটা, তোমরা হয়তো এভাবে লিখতে পারো। সার্কের পুরো কথাটি হলো, এটা খুব একটা ভালো দেখাচ্ছে না, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, ব্র্যাকেটে সার্ক লিখে দিয়েছি, তোমরা এটা ইংলিশেও লিখে দিতে পারো। হলো দক্ষিণ এশিয়ার 8টি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন। জনসংখ্যার ভিত্তিতে এটি সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন। 1980 সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে সহযোগিতামূলক বাণিজ্য গড়ে ওঠার প্রস্তাব করেন। বাংলাদেশের এই প্রস্তাব গ্রহণ করে 1981 সালে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা প্রতিনিধিগণ। তারপরে কলম্বিয়াতে মিলিত হয়। পরিশেষে 1983 সালে গৃহীত সিদ্ধান্ত অনুসারে 1985 সালে 8ই ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে এশিয়ার 8টি দেশকে নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়। কি কি 8টি দেশ? বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান। হয়ে গেল, 2 কে 2 পেয়ে যাবে। ইনসেলবার্গ কি? এটাও একটা ভূমিরূপ। কঠিন শিলা দ্বারা গঠিত মরু অঞ্চল দীর্ঘদিন ধরে বায়ুর ক্ষয়কার্যের ফলে প্রায় সমতল ভূমিতে পরিণত হয় এবং অপেক্ষাকৃত কঠিন শিলাস্তরগুলি কম ক্ষয়প্রাপ্ত হয়ে মসৃণ গোলাকার অনুচ্চ টিলায় পরিণত হয়, সেটাকে বলা হচ্ছে ইনসেলবার্গ। বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি, দেখো সব প্রশ্নের ধরন কিন্তু আলাদা আলাদা, এটার বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি। এটি বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ, গ্রানাইট নিচশিলা জাতীয় গঠিত এবং উদাহরণ। 2 কে 2 পাবেই পাবে। ইয়ারদাং ঠিক এইভাবেই, এটা একটু অন্যভাবে লিখেছি, দেখো এইভাবে ইয়ারদাংটা লিখে দিয়েছি, মোরগের ঝুঁটির মতো দেখতে হয়, এর বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, মোরগের ঝুঁটির মতো দেখতে হয়। একইভাবে উলুমভাবে সজ্জিত কঠিন এবং কোমল শিলা গঠিত ভূমিরূপ থাকলে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় পায় এবং এরকম দেখতে মোরগের ঝুঁটির মতো দেখতে হয়, ইয়ারদাং বলা হয়। উচ্চতা দিয়ে দিয়েছি, কত মিটার প্রশস্ত দিয়ে দিয়েছি, উদাহরণ দিয়ে দিয়েছি, ঠিক আছে, এবং কি ভারতের উদাহরণ দিয়ে দিয়েছি। লাস্ট প্রশ্ন, ডিফাইন ইকোসিস্টেম। এই প্রশ্ন কিভাবে লিখবে? বাস্তুতন্ত্র বা বাস্তুরীতি বা ইকোসিস্টেম, সব ওয়ার্ডগুলো আমি দিয়ে দিয়েছি, ব্র্যাকেট ইকোসিস্টেম দিয়ে দিয়েছি, বুঝতে পারছো? বলতে একটি নির্দিষ্ট স্থানের পরিবেশ, ওই পরিবেশের জীব বসবাসকারী জীবগোষ্ঠী এবং ওই জীবগোষ্ঠী ও পারস্পরিক পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ফলে উৎপন্ন অবস্থাকে বোঝায়। সার্কের ফলে উৎপন্ন অবস্থাকে বোঝায়, সম্পর্কের ফলে উৎপন্ন অবস্থাকে বোঝায়। এটা লাইনটা একটু রিপিট হয়ে গেছে। জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বাস্তুতন্ত্রের সংজ্ঞা একটা দিয়ে দিয়েছি, যে নির্দিষ্ট প্রণালীতে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জীব সম্প্রদায় নিজেদের মধ্যে এবং ওই অঞ্চলের জড় বা অজৈব উপাদানের সঙ্গে আদান প্রদানের মাধ্যমে নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য উৎপন্ন উপাদানের যে বিনিময় ঘটায় সেটাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র। এখানে দেখো 1935 সালে ট্যান্সলে দন্তনিদন্তসবেক, এটা ঠিক আছে, বানানটা একটু দেখে নেবে, ট্যান্সলে, আমি ইংলিশটাও দিয়ে দিয়েছি, সর্বপ্রথম ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে 2 নম্বরের উত্তর লিখতে হবে, তাহলে 2 কে অবশ্যই তোমরা 2 পাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করে দিও।